তোমরা তাড়াতাড়ি করে লিখে দিতে পারো। মানে তোমাদেরকে এমন কতগুলো অধ্যায় মাস্টার করতে হবে যে তোমাদের প্রশ্ন পেলেই যাতে সেই অধ্যায় রিলেটেড কোশ্চেন দেখতে পারো এবং খুব দ্রুত সেগুলো লিখে ফেলতে পারো, এরকম কিছু অধ্যায় তোমাকে মাস্টার করতে হবে। ঠিক আছে, তাহলে আসসালামু আলাইকুম সবাইকে, চলে আসলাম একটি সাজেশন ভিডিও নিয়ে। আজকের সাজেশন হচ্ছে এসএসসি পরীক্ষায় 7টি অধ্যায় পড়লেই তোমাদের 5টি সৃজনশীল কমন। তোমরা জানো 6 তারিখে কিন্তু বায়োলজি পরীক্ষা, এসএসসি 6 তারিখে বায়োলজি পরীক্ষা। এই 6 তারিখে যদি আমরা এই 7টি অধ্যায় পড়ি তাহলে আমাদের ইনশাআল্লাহ 5টি অধ্যায় কমন আসবে। এখন আমরা অধ্যায়গুলোকে লিস্ট করেছি, অধ্যায়গুলো দেখে নিই। অধ্যায় হচ্ছে জীবকোষ ও টিস্যু, কোষ বিভাজন, জীবনী শক্তি, জীবের পরিবহন, সমন্বয়, জীবের প্রজনন এবং জীবের বংশগতি ও বিবর্তন। এই 7টা অধ্যায় যদি আমরা এই কিছু টপিক দেখে যাই তাহলে আমাদের 5টা সৃজনশীল অনায়াসে কমন পড়বে আমাদের পরীক্ষার হলে। লেটস মুভ অন, যে প্রত্যেকটা অধ্যায়ের কি কি টপিক পড়লে আমাদের 5টা সৃজনশীল কমন পড়বে। প্রথমে আসি আমরা জীবকোষ ও টিস্যুতে। জীবকোষ ও টিস্যুতে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আদর্শ কোষের গঠন। আমাদের জীবকোষ না, আমাদের উদ্ভিদ কোষ এবং আমাদের প্রাণী কোষ, আমাদের উদ্ভিদ কোষ, আবার আমি বলছি আমাদের উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ, উদ্ভিদ কোষ ও প্রাণী কোষ দুটোই আমাদেরকে পড়তে হবে, যে কোনো একটা আসতে পারে। কিভাবে আসবে? একটা গাছের ছবি আছে বা একটা গাছের ছবি আছে, সেখান থেকে বলবে যে উপরোক্ত জীবটির গঠন ও কার্যকরী একক যে বস্তুটি আছে তার গঠন বর্ণনা করো, এইভাবে কোশ্চেন আসবে। ঠিক আছে, তারপরে আমরা আসি যে এখন কোষ তো আলোচনা হলো, কোষের ভিতরে কি আছে? অঙ্গাণু আছে। কি কি অঙ্গাণু? অঙ্গাণুগুলো হচ্ছে রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, প্লাস্টিড, যেগুলো উল্লেখযোগ্য যেগুলো অঙ্গাণু আছে সেসব অঙ্গাণুর কি আসবে? গঠন। কি গঠন? গঠন আসবে হচ্ছে রাসায়নিক গঠন। রাসায়নিক গঠন এবং ভৌত গঠন। রাসায়নিক গঠন কি? রাসায়নিক গঠনগুলো হচ্ছে লিপিড দিয়ে তৈরি নাকি প্রোটিন দিয়ে তৈরি, এর আবরণটা কিরকম, সেটা হচ্ছে রাসায়নিক গঠন। আর ভৌত গঠনটা কিরকম? ভৌত গঠন যে প্লাস্টিকটা কিসের মতো দেখতে? লেন্সের মতো দেখতে। ঠিক আছে, এইরকম। তো এটা গেল হচ্ছে বিভিন্ন অঙ্গাণু গঠন। আর কি করতে হবে? মনে করো একটা অঙ্গাণু দেবে, যে অঙ্গাণুটা কার্বোহাইড্রেট সিনথেসিসের সাথে রিলেটেড, মানে যাকে আমরা কার্বোহাইড্রেট ফ্যাক্টরি বলি, এরকম আসবে। তাহলে সেই অঙ্গাণুটির কাজ বর্ণনা করো। তাহলে কার্বোহাইড্রেট ফ্যাক্টরি কোনটা? কার্বোহাইড্রেট ফ্যাক্টরি হচ্ছে গলগি বডি। গলগি বডি, তাহলে গলগি বডির কাজ বর্ণনা করো। অথবা একটা অর্গানেলস রিলেটেড টু প্রোটিন, মানে প্রোটিনের সাথে, প্রোটিন সিনথেসিসের সাথে রিলেটেড, মানে আমিষ সিনথেসিসের সাথে রিলেটেড, সেটা কি হবে? সেটা হবে রাইবোজোম। তাহলে রাইবোজোমের কাজটি তোমরা বর্ণনা করো, এরকম কোশ্চেন আসতে পারে। এটা গেল। এখন আসা হচ্ছে পেশির পার্থক্য। প্রথম অধ্যায়ে দেখবে 3 ধরনের পেশি নিয়ে আলোচনা করেছে। এটা হচ্ছে ঐচ্ছিক পেশি, অনৈচ্ছিক পেশি আর এটা হচ্ছে হৃৎপেশি। তোমাদের এরকম হাতের ছবি থাকতে পারে, হৃৎপিণ্ডের ছবি থাকতে পারে, বলবে যে উপরের চিহ্নিত চিত্রে যেসব পেশি নিয়ে আলোচনা করা হয়েছে তার পার্থক্য বর্ণনা করো, এরকম কোশ্চেন থাকতে পারে। তো এটা গেল পেশির পার্থক্য। তাহলে কি আসলো? আমরা আদর্শ কোষের গঠন দুইটা থাকতে পারে, বিভিন্ন অঙ্গাণুর কাজ এবং পেশির পার্থক্য। এই 3টা পয়েন্ট পড়লে আমাদের জীব ও ডিপ টিস্যু থেকে যেসব কোশ্চেন আসবে সেসব কোশ্চেনের আনসার আমরা করতে পারবো। তারপরে আসি আমরা হচ্ছে কোষ বিভাজন। কোষ বিভাজন তো একই থাকবে, একটা চিত্র থাকতে পারে। একটা 1 নম্বর পয়েন্ট হচ্ছে চিত্র দ্বারা। সৃজনশীল আসা দুইটাই আছে, একটা হচ্ছে ব্যাখ্যা দিয়ে আসবে, গল্প আকারে আসবে, বা উদ্দীপকটা আসবে চিত্র আকারে। তো চিত্র আকারে আসলে বেশি সুবিধা, আমাদের চিহ্নিত করতে বেশি সুবিধা, সময় কম লাগে। তাই জন্য আমার একটা টেকনিক কি, বায়োলজি পরীক্ষায় কোশ্চেনে আমরা দেখবো যে এই কোশ্চেন চিত্র রিলেটেড, সেই কোশ্চেনগুলো আমরা বেশি অ্যান্সার করার চেষ্টা করবো। তাহলে আমাদের চিত্রটা বুঝেই আমরা ডিরেক্ট লেখা শুরু করে দিতে পারবো গ ঘয়ে। হ্যাঁ, আমরা আসি কোষ বিভাজনে। কোষ বিভাজন কত প্রকার? মাইটোসিস, এক হচ্ছে মাইটোসিস, আরেকটা আছে মিওসিস। তাহলে তোমাদের গ নাম্বারে কি সবচেয়ে বেশি কি আসতে পারে সেই কথাগুলো বলছি। গ নাম্বারে আসতে পারে যে উপরোক্ত একটা ধাপ দেওয়া থাকতে পারে মাইটোসিসের, মনে করো প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, আনাফেজ, টেলোফেজ, যে কোনো একটা ধাপ দেওয়া থাকতে পারে, যে একটা ধাপের বৈশিষ্ট্য বর্ণনা করো, যে একটা ধাপ কেমন। এটা থাকতে পারে গ নাম্বারে। আর ঘ নাম্বারে কি থাকতে পারে? ঘ নাম্বারে থাকতে পারে মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য লেখো, এরকম কিছু থাকতে পারে। বা থাকতে পারে যে মাইটোসিসকে কেন ইকুয়েশনাল সেল ডিভিশন বলা হয়,
আর মিওসিসকে কেন রিডাকশনাল সেল ডিভিশন বলা হয়, এরকম কোশ্চেন থাকতে পারে। তাহলে মাইটোসিস আর মিওসিস এই দুইটা কোষ বিভাজনই তো সবচেয়ে সহজ অধ্যায় আমার মনে হয় বায়োলজি বইয়ের। তো এই দুইটা ধাপগুলো ভালোভাবে পড়লে আমরা আশা করি কোষ বিভাজন থেকে আনসার করতে পারবো। কোষ বিভাজন থেকে কিন্তু একটা কোশ্চেন আসবেই, একটা সৃজনশীল আসবেই, তোমরা শিওর থাকো। তাহলে আরেকটা কোশ্চেন থাকতে পারে যে মাইটোসিস কোষ বিভাজনটি ব্যাখ্যা করো। সম্পূর্ণ মাইটোসিস এটা কত নম্বরে আসতে পারে জানো? এটা আসতে পারে হচ্ছে ঘ নম্বরে আসতে পারে, মাইটোসিস বা মিওসিস কোষ বিভাজনটি ব্যাখ্যা করো। ঠিক আছে, এরকম থাকতে পারে। তাহলে কোষ বিভাজনে আর কিছুই নেই, মাইটোসিস এবং মিওসিস দুইটা পড়লেই আমাদের কোষ বিভাজনটা কমপ্লিট। এখন আসি হচ্ছে জীবনী শক্তি। জীবনী শক্তির মধ্যে কি আছে? জীবনী শক্তির মধ্যে আছে সালোক সংশ্লেষণ, আলোক নির্ভর পর্যায় এবং আলোক নিরপেক্ষ পর্যায়, আর হচ্ছে শ্বসন। তোমাদের কোশ্চেনটা কেমন আসতে পারে? মনে করো একটা গাছের ছবি দিছে, গাছ সূর্য থেকে আলো গ্রহণ করতেছে, সেখান থেকে খাদ্য উৎপন্ন করছে। গ নম্বরে বলবে উপরোক্ত পদ্ধতিটি বর্ণনা করো। তাহলে কি উপরোক্ত পদ্ধতিটা হচ্ছে সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। তাহলে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা তোমরা বর্ণনা করবা, নিচে সালোক সংশ্লেষণের যে বিক্রিয়াটা আছে সেই বিক্রিয়াটা দিয়ে দেবে। এটা আরেকটা কি আছে, উদ্ভিদে যে আলোক নির্ভর পর্যায়ে আছে, আলোক নিরপেক্ষ পর্যায়ে আছে, সেইটা মানে ক্রেবস চক্র, ক্যালভিন চক্র, এই যেগুলা কয়েকটা ধাপ আছে, 4টা ধাপ আছে, 4টা ধাপ তোমরা ভালোভাবে দেখবা, সেখান থেকে কোশ্চেন আসার সম্ভাবনা আছে। একই গাছ থাকবে বা একটা উদ্দীপক থাকবে, সেখান থেকে তোমরা আইডেন্টিফাই করতে হবে যে উপরোক্ত ধাপটি কোনটি। উপরোক্ত ধাপটি মনে করো একটা হলো সালোক সংশ্লেষণ পর্যায়ে, আর ঘ নম্বরে আসলো আলোক নিরপেক্ষ পর্যায়ে না আলোক নির্ভর পর্যায়ে, সেই অনুযায়ী তোমরা ব্যাখ্যা লিখবা। সেই জন্য আমি মনে করি যে জীবনী শক্তি অধ্যায়টা একটু টাফ আছে, এই অধ্যায়টা তোমরা একটু বেশি করে দেখবে, এটা হচ্ছে 3 স্টার অধ্যায়। ঠিক আছে, এই গেল হচ্ছে জীবনী শক্তি থেকে কি আসবে, সালোক সংশ্লেষণ, আলোক নির্ভর পর্যায়ে নির্ভর করে শ্বসন। শ্বসনে কি আছে? অবাধ শোষণ আর সবাধ শোষণ। অবাধ শোষণে কি হয়? অবাধ শোষণে হচ্ছে এই যে এই সালোক সংশ্লেষণ প্রক্রিয়ায় যে গ্লুকোজটা উৎপন্ন হলো, গ্লুকোজ থেকে শক্তি উৎপন্ন হয়। শক্তিটা কি? এটিপি। এটিপি উৎপন্ন হয়। এটিপি কি বলা হয়? জৈব মুদ্রা বা বায়োলজিক্যাল কয়েন। ঠিক আছে, তাহলে শ্বসন দুইটাই পড়বে তোমরা, অবাধ শোষণ এবং সবাধ শোষণ। এটা তো গেল অবাধ শোষণ। এখন সরি, এটা গেল হচ্ছে সবাধ শোষণ। এখন অবাধ শোষণ কোনটা? অবাধ শোষণ হচ্ছে ফার্মেন্টেশন। হ্যাঁ, ফার্মেন্টেশনটা হচ্ছে অবাধ শোষণ। অবাধ শোষণ তেমন আসে না, সবাধ শোষণ আসার চান্সই বেশি। তাহলে জীবনী শক্তি থেকে এই 3টা টপিক পড়লে আমাদের জীবনী শক্তিটা ক্লিয়ার। এখন আসা হচ্ছে জীবের পরিবহন। জীবের পরিবহনের মধ্যে কি আছে? জীবের পরিবহন দুইটা চ্যাপ্টারে ভাগ করছে, একটা হচ্ছে উদ্ভিদের পরিবহন, একটা হচ্ছে প্রাণীর পরিবহন। তাহলে উদ্ভিদের পরিবহনে কি আছে? জাইলেম ফ্লোয়েম যেগুলো আছে, এটার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কি জানো? আদর্শ মূলের গঠন এবং কাণ্ডের গঠন। এইটা তোমরা পড়ে যাবে, আদর্শ মূলের গঠন, কাণ্ডের গঠন আসতে যাবে, তোমরা তাড়াতাড়ি করে লিখে দিতে পারো। মানে তোমাদেরকে এমন কতগুলো অধ্যায় মাস্টার করতে হবে যে তোমাদের প্রশ্ন পেলেই যাতে সেই অধ্যায় রিলেটেড কোশ্চেন দেখতে পারো এবং খুব দ্রুত সেগুলো লিখে ফেলতে পারো। এরকম কিছু অধ্যায় তোমাকে মাস্টার করতে হবে। ঠিক আছে, তাহলে তোমরা দেখো আদর্শ মূলের গঠন, এটা তো তোমরা গেলাই। আর এই অধ্যায়ের সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হৃৎপিণ্ড। একটা হৃৎপিণ্ডের ছবি দেওয়া থাকবে বা মানবদের ছবি দেওয়া থাকবে, বলবে এখানে একটি অঙ্গ আছে যেটা রক্ত সঞ্চালনের কাজে সাহায্য করে, সেই অঙ্গটা কি? সেই অঙ্গটা হচ্ছে হৃৎপিণ্ড বা হার্ট। তাহলে হার্টের রক্ত সঞ্চালনটা ব্যাখ্যা করতে বলতে পারে, বা হার্টের চিহ্নিত চিত্র ব্যাখ্যা করতে বলতে পারে, এরকম। হ্যাঁ, তাহলে হার্টটা খুব ইম্পর্টেন্ট। হার্টটা হচ্ছে 5 স্টার। হার্টটা তোমরা খুব ভালোভাবে পড়বা যে রক্ত পরিবহন সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে হৃৎপিণ্ডের রক্ত পরিবহন। কোথা থেকে রক্ত হৃৎপিণ্ডে ঢুকতেছে, কোন কোন চেম্বার বা প্রকোষ্ঠের মধ্যে দিয়ে ফুসফুসে যাচ্ছে, ফুসফুস থেকে আবার হৃৎপিণ্ডে আসতেছে, হৃৎপিণ্ড থেকে সারা দেহে সরা যাচ্ছে, এটা তোমাদেরকে পড়তে হবে। আর কতগুলো সিস্টেম আছে আমাদের দেহে, যেমন পোর্টাল সিস্টেম, হেপাটিক সিস্টেম, এগুলো তোমরা দেখতে পারো। তবে আমার মনে হয় যে হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র আর হৃৎপিণ্ডের রক্ত পরিবহনটা সবচেয়ে ইম্পর্টেন্ট। পাশাপাশি তোমরা শিরা কি, উপশিরা কি, ক্যাপিলারি কি বা কৈশিক জালিকা কি, তারপর ধমনী কি, এগুলো পার্থক্যটা পড়ে যেতে পারো। আর ধমনীর গঠনটা তোমরা সবচেয়ে আরেকটা ইম্পর্টেন্ট টপিক, ধমনীর গঠন। ধমনীর গঠন কেমন? টিউনিকা মিডিয়া, টিউনিকা এক্সটার্না, টিউনিকা ইন্টারনা, এইসব ধাপগুলা মানে স্তরগুলা তোমরা একটু ভালোভাবে দেখে যেও। কোশ্চেন আসতেও পারে, কিছু তো বলা যায় না, ইমার্জেন্সির জন্য তোমরা দেখে যেতেই পারো। আর এখন কি আসি আমরা? এখন আসি আমরা সমন্বয় ও নিয়ন্ত্রণ। সমন্বয় নিয়ন্ত্রণ কি? মনে করো একটা ব্রেইনের ছবি দেবে, ব্রেইনের ছবি দিয়ে বলবে উক্ত অঙ্গটির গঠন ও কার্যকরী একক এর চিহ্নিত চিত্র বর্ণনা করো। তাহলে মস্তিষ্কের গঠন কার্যকরী একক মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেমের সিএনএস এর গঠন কার্যকরী একক হচ্ছে নিউরন। ঠিক আছে, কিন্তু কোনো নিউরনের কিন্তু বিভাজিত হতে অনেক সময় লাগে। তাই জন্য দেখবা যারা স্ট্রোক বা এইসব রিলেটেড কোনো রোগী, তাদের রিকভার হতে অনেক সময় লাগে, কারণ নিউরন অত তাড়াতাড়ি সাধারণ কোষের মধ্যে এত তাড়াতাড়ি বিল্ড আপ হতে পারে না। তাহলে গ নম্বরের প্রশ্নটা কি আসবে? গ নম্বরের প্রশ্নটা আসবে যে নিউরনের চিহ্নচিত্র বর্ণনা করো।
আরেকটা কি আসবে এখন, ঘ নাম্বারে আসতে পারে যে প্রতিপত্র চক্রটি বর্ণনা করো। তোমরা মস্তিষ্কের কি কি অংশ কি কি ধাপ আছে সবগুলোই তোমরা পড়ে যাও। এগুলোতে এটা হচ্ছে 3 স্টার, 3 স্টার, কিন্তু তোমরা মস্তিষ্কের তোমরা গঠনটা তোমাদেরকে পড়ে যেতে হবে। একটা বেসিক, একটা অধ্যায়ের বেসিক কি মস্তিষ্ক নিয়ে সমন্বয়ের প্রধান অংশ হচ্ছে মস্তিষ্ক। মস্তিষ্ক তোমাদের পড়তেই হবে। তাহলে তোমরা কি কি পড়বা, সমন্বয় থেকে মস্তিষ্ক, নিউরন এবং প্রতিবর্ত চক্র, এটা পড়লেই তোমাদের কমন পড়বে ইনশাআল্লাহ। এখন আর হচ্ছে জীবের প্রজনন। জীবের প্রজননে কি আছে, জীবের প্রজননে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে আদর্শ ফুলের গঠন, তারপরে নিষেক এবং ভ্রূণের গঠন বলতে কি বুঝেছি বুঝছো? মায়ের পেটে থাকার সময় কত সপ্তাহে বাচ্চার কিরকম ডেভেলপমেন্ট হয় সেটা তোমাদেরকে পড়তে হবে। আবারও বলি, ভ্রূণের গঠন বলতে আমি এখানে বুঝাইছি, একটা তোমাদের বই একটা ইয়া দেখবা, জায়গা দেখবা যেখানে ছক করে দেওয়া আছে যে কত সপ্তাহ বয়সে বাচ্চার কিরকম কিরকম ডেভেলপমেন্ট হয় সেটা পড়তে হবে। আদর্শ ফুলের গঠন তো 100%, এটা হচ্ছে 7 স্টার। 7 স্টার আদর্শ ফুলের গঠন একদম ঝরঝরা মুখস্থ করে যেতে হবে, যে তোমরা গেলেই একদম স্যাররাত করে লিখে দিতে পারো। এরকম স্যাররাত করে লিখে দিতে পারো, এরকম এরকম একটা যাতে তোমাদের ইয়া থাকে, কণ্ঠস্থ মুখস্থ থাকে, ঠিক আছে? তো এটা গেল। আর কি নিষেক, নিষেক কি উদ্ভিদের নিষেকটা যেটা বলছে যে গর্ভাশয়ের ভিতর এখানে পুং ইয়াটা পড়লো, পুং কিশোরটা পড়লো, আস্তে আস্তে গেল, তারপরে গর্ভাশয় গিয়ে নিষেক ঘটলো, সেখান থেকে ফল হলো, শস্য হলো, সেই এই প্রক্রিয়াটা তোমরা পড়বা। তার মানে জীবের প্রজনন থেকে কি আসলো, আদর্শ ফুলের গঠন, নিষেক এবং ভ্রূণের গঠন, মানব ভ্রূণের গঠন, ঠিক আছে? এটাকে এখন আসে জীবের বংশ গতি ও বিবর্তন। জীবের বংশগতি বিবর্তনে কি আছে, কি কি পড়তে হবে? ডিএনএর গঠন, যাবতীয় যা যা আছে, ডিএনএ ডাবল হেলিক্সের যাবতীয় যা গঠন আছে, দুইটা চিত্র আছে, একটা হচ্ছে সর্পিলাকার চিত্রটা আছে, সর্পিলাকার ভিতরে ফসফেট বন্ডের একটা চিত্র আছে, দেখবা দুইটা চিত্রই তোমরা যদি পরীক্ষার খাতায় এঁকে আসতে পারো তাহলে টিচারের প্রতি, মানে তোমাদের প্রতি টিচারের একটা ভালো সফট কর্নার কাজ করবে, যে হ্যাঁ। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বায়োলজি পরীক্ষার সবচেয়ে ইম্পর্টেন্ট পেন্সিল নিয়ে যাবো তোমরা পরীক্ষার হলে। পেন্সিল, রাবার, শার্পনার, যাবতীয় তোমাদের তো রং করার প্রয়োজন নেই, পেন্সিল, রাবার, শার্পনার একটা ছবি আঁকার জন্য। কারণ তোমরা বায়োলজিতে লিখবা কম আর ছবি আঁকবা বেশি, ছবি আঁকবা বেশি অবশ্যই। আবারও বলছি, বায়োলজিতে লিখবা কম, ছবি আঁকবা বেশি। যেখানে ছবি দরকার নেই সেইখানে ছবি দিবা, ঠিক আছে? যেমন এই যে ডিএনএ ডাবল হেলিক্সের গঠনে তোমরা একটা চিত্র, এই সর্পিলাকার চিত্রটা এইটা দিলেই এনাফ, কিন্তু তোমরা এটার সাথে আরেকটা কি দিবা, ফসফেট বন্ডের যে চিত্রটা আছে সেই চিত্রটা তোমরা দিয়ে দেবা। তাহলে তোমরা মার্ক তুলনামূলক যত চিত্র দেবা তোমরা অন্যান্যদের চাইতে বেশি মার্ক ক্যারি করবা তোমরা সবসময়। তাহলে কি আসলো, ডিএনএ যাবতীয় যা আছে, ডাবল হেলিক্সের গঠন কে আবিষ্কার করছে, কখন আবিষ্কার হয়েছে, তারপর কি কি আছে, ঠিক আছে? তারপরে পিরিডিন, পাইরিমিডিন যা যা আছে, গুয়ানিন, সাইটোসিন, ফসফেট, এগুলো সবগুলো তোমরা একদম কণ্ঠস্থ করে যাবা যাতে কোথাও ভুল না হয়। চিত্রে কি জানো, চিত্র হচ্ছে 50-50, চিত্র হচ্ছে 50-50, কারণ চিত্র ভুল হয়ে টিচারের চোখে পড়ে বেশি, তাই জন্য চিত্র যেগুলো তোমরা আঁকবা সেগুলো যেন একদম অ্যাকুরেট হয়, ঠিক আছে? আবারও বলি, চিত্র যেগুলো তোমরা আঁকবা সেগুলো যাতে অ্যাকুরেট হয়, কারণ চিত্রের ভুল টিচারের চোখে পড়ে বেশি, টিচারের চোখে চিত্রের ভুল পড়ে, তাই জন্য তোমরা চিত্রটা খুব সাবধানে আঁকবা আর চিত্রগুলো ভালোভাবে মেমোরাইজ করবা। আর তারপরে গেল আরএনএটা যে ইয়াটা আছে, যে প্যারাটা আছে, প্যারাটা 2-3 বার রিডিং দেবা পরীক্ষা দেওয়ার আগে, এটাই। তারপরে দেখো কতগুলা লিঙ্গ নির্ধারণ করা, তারপরে থ্যালাসেমিয়া, মেন্ডেলের সূত্র আছে, সেই সূত্রগুলো তোমরা পড়বা। মানে এতটা, এইটা যদি 7 স্টার হয় তাহলে এগুলো হচ্ছে 3 স্টার। সেখানে দেওয়া থাকবে যে একটা থ্যালাসেমিয়া বহনকারী মাতা এবং থ্যালাসেমিয়া আক্রান্ত পিতা যদি ক্রস হয় তাহলে তার সন্তান কেমন হবে, কত পার্সেন্ট সন্তান থ্যালাসেমিয়ায় হবে, কত পার্সেন্ট সন্তান থ্যালাসেমিয়া আক্রান্ত হবে, বাহক হবে, আক্রান্ত হবে, এগুলো রেশিও চাইতে পারে। তাহলে জীবের বংশগতিটা আমি বলবো 7 স্টার একটা অধ্যায়, তারপরে পরিবহন একটা 7 স্টার অধ্যায়, তারপর জীবনী শক্তি একটা 7 স্টার অধ্যায়, আর জীব টিস্যু, এগুলোর মধ্যে 7 স্টার অধ্যায় হচ্ছে জীব কোষ, জীব টিস্যু, জীবনী শক্তি, তারপর হচ্ছে জীবের প্রজনন আর বিবর্তন, এই কটা 7 স্টার। এগুলো থেকে কোশ্চেন আসবেই। কোষ বিভাজন খুব সহজ, তাই জন্য এটা আমি তেমন স্টার বা কত গুরুত্ব দিই না, কারণ সবাই এটা পড়ে। তাহলে আজকের ভিডিওটা তোমাদের জন্য আশা করি ইফেক্টিভ হবে, কারণ আমি যেগুলো আসবেই না হলেই নয় সেগুলো নিয়ে আলোচনা করছি, টপিক ভাগ করছি, কি কি টপিক আছে অধ্যায় কাটছাট করছি যাতে তোমাদের সুবিধা হয়। এইটা হচ্ছে পরীক্ষার হলে যাওয়ার একদিন আগে তোমরা এগুলো অ্যানালাইসিস করবা, দেখবা। কারণ পরীক্ষায় যাওয়ার আগে এগুলো ইন্টিগ্রেটেড পড়াশোনা করতে, সারা বই পড়লে হবে না। যেগুলো তুমি, আর সবচেয়ে ইম্পর্টেন্ট, এগুলো বাদেও তোমার পার্সোনালি তুমি কি কি ভুলে যাচ্ছ, তোমার মনে ডাউট রেখে তুমি পরীক্ষার হলে কখনো যাও না।
তোমার যদি মনে হয় যে হ্যাঁ এইটা পারতেছি না, দেখো না একবার, সমস্যা কি? এই সিলেবাসের বাইরেও যদি হয়, যদি তোমার মনে হয় যে আমার দেখা দরকার, দেখো, সমস্যা নেই। কিন্তু এগুলো অধ্যায় দেখতে হবে, এগুলো টপিক দেখতে হবে, সবগুলো টপিক, আসলে বেশি টপিক নাই। যদি তোমরা পরীক্ষার আগে 7-8 ঘন্টা এগুলো নিয়ে ভালোভাবে স্টাডি করো, এনাফ, তোমরা একটা ভালো মার্ক ক্যারি করবা। আর হ্যাঁ, অবশ্যই চিত্রগুলা অ্যাটলিস্ট হৃৎপিণ্ডের চিত্র, আদর্শ ফুলের গঠন, নিউরনের গঠন, এগুলো একটু 2-3 বার করে আঁকো, সমস্যা নেই তো, আঁকো, একটু কষ্ট করো। আর একটা বায়োলজি পরীক্ষার বাইরে আমি কতগুলো বিষয় আলোচনা করি তোমাদের সাথে। যে মনে করো তোমাদের ইয়া হয়েছে, ভাই জায়গাটা কাট দিও, মনে করো তোমাদের একটা পরীক্ষা খারাপ হয়েছে, তোমাদের তো অপশনাল সাবজেক্ট আছে, তা ওই যেই সাবজেক্টটা খারাপ হয়েছে সেই সাবজেক্ট নিয়ে ভাবে পরের পরীক্ষাগুলো খারাপ করার কোনো মানে হয় না। তোমরা মনে করো বাংলার এমসিকিউ খারাপ দিছো, তোমরা ভাবো যে বাংলা সিকিউ তো আছে, সিকিউ দিয়ে আমরা এমসিকিউটাকে কভার করবো। বাংলা পরীক্ষা খারাপ গেলো, বাংলা সেকেন্ড পেপার তো আছে, সেকেন্ড পেপারে এমসিকিউ আছে, সিকিউ আছে, এটা দিয়ে আমরা বাংলাটাকে কভার করবো। আবার মনে করো জীববিজ্ঞান আমার খারাপ হয়েছে, আমার ফোর্থ সাবজেক্টও আছে, এগ্রি বা হায়ার ম্যাথ আছে, আমরা সেটা দিয়ে কভার করে নেওয়ার চেষ্টা করবো। এরকম মনোভাব থাকতে হবে, ভাঙে পড়লে চলবে না। আর হ্যাঁ, পরীক্ষার হল থেকে আসার পর সলভ করার কোনো দরকার নেই, পরের দিনের পড়ায় তোমরা লাগিয়ে যাও, কারণ সলভ করলে ওটা আর আসবে না, মনে ডাউট, তোমার মনে খারাপ লাগবে। ইফ মানে তোমার যদি পরীক্ষা খারাপ হয়, তাহলে তোমার এইগুলা ভাবতে ভাবতে তোমার পরের পরীক্ষাগুলোও খারাপ হবে। তো পাস না ভেবে ফিউচারের দিকে আগাই, প্রেজেন্টকে ঠিক রাখি। তো এই পর্যন্ত ছিল আমার সাজেশন। তো আশা করি এটা তোমার জন্য ইফেক্টিভ হয়েছে। ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।